নমস্কার। আমরা যেটা আজকে জানবো সেটা হচ্ছে রাইডার সম্পর্কে। রাইডার হচ্ছে এক্সট্রা পাওনা। রাইডার শব্দের অর্থ যদি আপনারা খোঁজেন ডিকশনারিতে, তাহলে এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে এক্সট্রা বা অতিরিক্ত পাওনা। উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি যে ধরুন কোনো ব্যক্তি 2 লাখ টাকা সাম অ্যাসিওরের একটা পলিসি কিনেছেন। তার প্রিমিয়াম কত? আমি ধরে নিলাম 10,000 টাকা। আচ্ছা, এবার পলিসি ডকুমেন্টে বা শর্তে বলা আছে ব্যক্তি ডেথ ক্লেম হিসাবে ব্যক্তির ডেথ ক্লেম হিসাবে সাম অ্যাসিওর প্লাস বোনাস ডেথ ক্লেম হিসাবে সে পাওয়ার কথা। পলিসি শর্ত অনুযায়ী আমি বলছি, পলিসির শর্ত অনুযায়ী ওই ব্যক্তির 2 লাখ টাকা সাম অ্যাসিওর প্লাস কিছু যেটা বোনাস হবে পলিসিতে সেটা পাওয়ার কথা। সাপোজ আমি ধরে নিলাম 5 বছরের শেষে ব্যক্তিটার মৃত্যু হয়েছে, তাহলে তার ডেথ ক্লেম হিসেবে কত টাকা পাওয়ার কথা? 2 লাখ টাকা সাম অ্যাসিওর, ওটা তো নিশ্চিত সবসময়, প্লাস 5 বছরে আমি ধরলাম প্রতি বছর 10,000 করে সে বোনাস পেয়েছে, তাহলে 5 10 50, তাহলে তার সে ডেথ ক্লেম হিসেবে 2 লাখ প্লাস 5 10 50 মানে 50,000, মানে টোটাল 2.5 লক্ষ টাকা। এবার ব্যক্তিটা যদি 4 লাখ বা 5 লাখ টাকা সাম অ্যাসিওরের পলিসি নিত, কারণ ব্যক্তিটা চায়, আমি ধরে নিলাম যে ব্যক্তিটা চায় তার ডেথ ক্লেম অ্যামাউন্ট মিনিমাম 4 বা 5 লাখ হোক, সেক্ষেত্রে একজন এজেন্ট তাকে কি পরামর্শ দেবে যে আপনি 4 লাখ বা 5 লাখ টাকা সাম অ্যাসিওরের পলিসি নিন। এমনিতে তার প্রিমিয়াম পড়ছিল 10,000, 2 লাখ টাকা সাম অ্যাসিওরের। উনি যখন সাম অ্যাসিওরটাকে বাড়িয়ে 4 লাখ করবেন, তার প্রিমিয়াম দাঁড়াবে ডবল। 2 লাখের ডবল 4 লাখ, সেহেতু 10,000-এর ডবল হবে 20,000 টাকা। বা যদি 5 লাখ করতে চান সেক্ষেত্রে আরও বাড়বে, 25,000 হয়ে যাবে। তো এত টাকা মেবি আমি ধরে নিচ্ছি এই কাস্টমারের কাছে অত টাকা নেই, বা এত বড় প্রিমিয়াম দেওয়ার মতো ক্ষমতা তার নেই, বা ইনকাম সোর্স নেই। সেক্ষেত্রে উনি একটা বড় ডেথ ক্লেম থেকে বঞ্চিত হচ্ছেন। আর এই যে অসুবিধা, এই অসুবিধাটাকে দূর করার জন্য আমরা ইন্স্যুরেন্স কোম্পানি যেটা নিয়ে এসছে সেটাকে আমরা রাইডার বলি। তো চলুন রাইডার নিয়ে একটু পড়াশোনা করা যাক। আচ্ছা, রাইডার জেনারেলি 4 রকমের হয়। একটাকে বলে টার্ম অ্যাসিওরেন্স রাইডার। এটাতে মিনিমাম আপনি 2 লাখ টাকা নিতে পারেন, মিনিমাম 2 লাখের কম নেওয়া যাবে না। এখানে 3 লাখও নিতে পারেন, 4 লাখও নিতে পারেন। এটাতে অ্যাকচুয়ালি কী হয়, আপনার ধরুন আপনি আগে যে আমি এক্সাম্পলটা দিলাম, ব্যক্তিটা সাম অ্যাসিওর নিয়েছিল 2 লাখের, সেই সঙ্গে তিনি রাইডার হিসেবে আরও 2 লাখ টাকা অ্যাড করেছেন, তাহলে তার ডেথ ক্লেম এমন কত দাঁড়াবে? মিনিমাম 4 লাখ। তার সাথে বোনাস তো আছে, যদি বোনাস পলিসিতে থাকে। বিভিন্ন পলিসি বিভিন্ন রকম, আমি ধরে নিলাম এটা বোনাস বেসড পলিসি, হ্যাঁ, যেখানে বোনাস দেয়। বোনাসের জায়গায় অন্য কিছু হতে পারে, আমি ধরে নিলাম। জাস্ট সব পলিসি তো আর বোনাস বেসড জেনারেলি হয় না, তো এক্ষেত্রে আমি ধরে নিলাম এই পলিসিটা বোনাস বেসড, বা বোনাসের উপর ডেথ ক্লেমটা ডিপেন্ড করে। তো মিনিমাম 4 লাখ তো হচ্ছে। এবার এই যে অর্থটাকে, এটাকে বলা হয় টার্ম অ্যাসিওরেন্স রাইডার সাম অ্যাসিওর। হ্যাঁ, ব্যাকেটে সাম অ্যাসিওরটা দেবেন, কারণ এটাও নিশ্চিত রাশি। মূল পলিসিতে যে 2 লাখ টাকা সাম অ্যাসিওর ছিল, আর এই রাইডারে যে 2 লাখ টাকা সাম অ্যাসিওর হলো, এই যেটা হলো নিশ্চিত রাশি। এবার পলিসি শর্ত অনুসারে এর সাথে যদি বোনাস অ্যাড হওয়ার থাকে তো অ্যাড হবে। তাহলে মূল কথা কি দাঁড়াচ্ছে, ব্যক্তিটা মিনিমাম 4 লাখের বেশি
ডেথ ক্লেম পাচ্ছেন মিনিমাম। এবং এক্ষেত্রে মূল যে পলিসিতে যদি প্রিমিয়াম আমি ধরে নিয়েছিলাম 10,000, এক্ষেত্রে হয়তো প্রিমিয়াম দাঁড়াবে খুব বেশি হলে 11,000। তো এখানে শুধুমাত্র ন্যাচারাল ডেথ, স্বাভাবিক মৃত্যু, অ্যাক্সিডেন্টাল ডেথ নয়, ন্যাচারাল ডেথ, এই যে ন্যাচারাল ডেথের ক্ষেত্রে এই ক্লেমটা পাওয়া যাবে। আর এই ন্যাচারাল ডেথের যে কভারেজ সেটাকে বাড়ানোর জন্য এই রাইডারটা নিতে হয়। এটাকে আমরা গোদা বাংলায় টার্ম রাইডার বলি, টার্ম রাইডার। তো ন্যাচারাল যে ডেথ, সেই ডেথের কভারেজটাকে বাড়ানোর জন্য অল্প প্রিমিয়াম বাড়বে, ঠিক আছে? প্রিমিয়াম বাড়বে খুবই অল্প, ডবল বা ট্রিপল দিতে হবে না, 5 to 10% বাড়ে জেনারেলি। তো অল্প প্রিমিয়াম বাড়িয়ে যদি আমাকে ন্যাচারাল ডেথ ক্লেমের অ্যামাউন্টটাকে বাড়াতে হয়, সেক্ষেত্রে আমরা টার্ম রাইডার অ্যাড করে দেবো, ঠিক আছে? এবং টার্ম রাইডারের যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা টোটাল ডেথ ক্লেমের যে অ্যামাউন্ট তার সাথে অ্যাড হবে। মনে রাখবেন, এতে মূল পলিসি কিছুই চেঞ্জ হবে না। পলিসির মেয়াদ কত বছর, প্রিমিয়াম মেয়াদ কত বছর, সাম অ্যাসিওর কত, এগুলো কিছুই চেঞ্জ হবে না। শুধু এই টাকাটা ন্যাচারাল ডেথ অ্যামাউন্টের জন্য, ন্যাচারাল ডেথ ক্লেমের জন্য অ্যাড হয়ে যাবে এবং প্রিমিয়াম অবশ্যই সামান্য বাড়বে, খুবই, সেটা জেনারেলি 5 থেকে 10%, ডবল বা ট্রিপল নয়, দ্বিগুণ বা তিনগুণ নয় অ্যাকচুয়ালি। তো অ্যাক্সিডেন্টের আমরা এবার অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে কী রয়েছে? অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে রয়েছে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট বেনিফিট বলে একটা রাইডার আছে, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার। আগেরটা বললাম ন্যাচারাল ডেথের ক্ষেত্রে, মানে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে, এটা অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে। এখানে যে আমি সাম অ্যাসিওরটা নেবেন, যে অ্যামাউন্টের 2 লাখ বা এটার মধ্যে মিনিমাম 1 লাখ আছে, 1 লাখ মিনিমাম আমাকে নিতেই হবে। এটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, ঠিক আছে? এটা এখন সম্ভবত এটা 1 লাখ টাকা, মিনিমাম 1 লাখ টাকা আমাকে নিতেই হবে, তার কমে আমি নিতে পারবেন না। তো আগেটা যেমন ন্যাচারাল ডেথের ক্ষেত্রে অ্যাড হচ্ছিল, সেক্ষেত্রে এটা অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে অ্যাড হবে। অনেক সময় প্রশ্ন আসে বা অনেকে জিজ্ঞাসা করেন, অ্যাক্সিডেন্ট হলে যে সবসময় মৃত্যু হবে তার কোনো মানে নেই। অ্যাক্সিডেন্ট হলে অনেক সময় মানুষ অক্ষম হয়ে যায়, কারো পা থাকে না, হাত থাকে না, চোখ থাকে না বা অন্য কিছু থাকে না, ঠিক আছে? এই অক্ষমতাকে ইনসিওর করার জন্য আর একটা স্পেশাল রাইডার আছে, এটাকে আমরা ADDR বলি, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসএবিলিটি রাইডার। এই শব্দটাকে দেখুন, এটার শব্দ হচ্ছে ডিসএবিলিটি বাংলা কথা হচ্ছে অক্ষমতা। ডিসএবিলিটি রাইডার, অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিসএবিলিটি রাইডার দুটোকেই কভার করে। কীরকম আমরা জানবো। সাপোজ ধরুন কোনো একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে 6টা কাজ নির্ধারিত আছে, 6টা কাজের একটা লিস্ট রয়েছে, সেটা পরবর্তীকালে আমরা ডিটেলসে জানবো। জেনারেলি ধরুন মোবিলিটি মানে হচ্ছে চলাফেরা করা, ঠিক আছে? খাওয়া, ফিডিং, খাওয়া, ঠিক আছে? আবার একটা যেটা যে ট্রান্সফারিং, ঠিক আছে? তারপরে ধরুন টয়লেটিং, একা একা টয়লেট যাওয়া, এরকম 6টা কাজের নাম রয়েছে। এই 6টা কাজের মধ্যে যদি ব্যক্তি 2টো কাজ করতে অক্ষম হয়, তাহলে সেই ব্যক্তিটাকে ডিসএবিলিটি বা ডিসেবলড ব্যক্তি বলে গণ্য করা হয়। এই লিস্টটা আমি পরে দিয়ে দেবো।
আপাতত এত ডিটেলসে জানার দরকার নেই। যে নিত্য নৈমিত্তিক 6টা কাজ, সেই 6টা কাজের মধ্যে যদি ব্যক্তি দুটো করতে না পারে একটা অ্যাক্সিডেন্টের পর, তাহলে সেই ব্যক্তিকে ডিসেবল পারসন বলা হয়। এবার ব্যক্তি জীবিত রয়েছে, অথচ তার সে জীবিত অবস্থায় থাকার পরেও তার নিত্য নৈমিত্তিক যে কাজ, যে ডেলি অ্যাক্টিভিটি সে করে, প্রতিদিনের যে অ্যাক্টিভিটি সব মানুষ করে, তার মধ্যে দুটো অ্যাক্টিভিটি সে করতে পারছে না। এমতো অবস্থায় ধরে নিন তার ডিসেবিলিটি রাইডার ছিল বা এডিডিআর সাম অ্যাসিওর ছিল, মানে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার এ সাম অ্যাসিওর, সেটা ছিল 2 লাখ টাকা, সাপোজ বলছি 2 লাখ। নেক্সট 10 বছর ধরে সেই ব্যক্তি 2 লাখ বাই 10 কত হয়? 20,000। এই টাকাটা প্রতি বছর পাবে। ঠিক আছে, তাহলে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর, অক্ষম হওয়ার পর বা অ্যাক্সিডেন্ট হওয়ার পর যদি 180 দিনের মধ্যে মৃত্যু হয়, সে ডেথ ক্লেমও তো পাচ্ছে। আর যদি কোনো কারণে সে মৃত্যু হয়ে যায়, মানে ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে সে নেক্সট 10 বছর ধরে সমান একটা অঙ্ক পাবে। ঠিক আছে, যেটা রাইডার ছিল, যে টোটাল রাইডার সাম অ্যাসিওর ছিল, তাকে 10 দিয়ে ভাগ করতে হবে, যে টাকাটা আসবে সেটা সে প্রতি বছর পেনশন হিসাবে পাবে। ঠিক আছে, তো এডিডিআরে আরও অনেক ক্লজ আছে, বা বুঝতেই পারছেন জটিল একটা জিনিস। ঠিক আছে, যেমন আরেকটা ক্লজ হচ্ছে, আমি বলে দিই, 10 বছর ধরে পাওয়ার কথা। ধরলাম একটা ব্যক্তি ডিসেবল হওয়ার 3 বছর পর তার মৃত্যু হলো। এই 3 বছরে তিনি ধরুন সে 2 লাখ টাকা সাম অ্যাসিওর নিয়েছিল, সে প্রতি বছর 20,000 করে পাচ্ছিল, তাহলে 3 ইয়ার্সে সে কত পেয়েছে? 60,000। ঠিক আছে, তাই তার এবার থার্ড ইয়ারে সে 60,000 টাকা অলরেডি পেয়ে গেছে। এবার এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তাকে টোটাল ডেথ ক্লেম অ্যামাউন্ট থেকে, যেটাই পলিসির শর্তে যা ডেথ ক্লেম অ্যামাউন্ট ছিল, সেখান থেকে এই টাকাটা বাদ দিয়ে দেবে, যে বাকি টাকা তাকে ডেথ ক্লেম দিয়ে দেবে। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্লজ, এটা মাথায় রাখবেন। 10 বছরের মধ্যে কেউ ডিসেবল হওয়ার 2 বছর, 3 বছর বা 5 বছর পর গিয়ে তার মৃত্যু হতেই পারে। এবার যত বছর সে জীবিত ছিল ডিসেবল হয়ে বা অক্ষম হয়ে, তত বছর সে কিছু টাকা প্রতি বছর পেয়েছে, সেটা 50,000 হতে পারে, 7,000 হতে পারে, 1 লক্ষ হতে পারে। তারপর যখন তার মৃত্যু হবে, তখন ডেথ ক্লেম অ্যামাউন্ট থেকে ওই আপনার যে টাকাটা সে ইনস্টলমেন্ট বা পেনশন হিসেবে পেয়েছে যতদিন সে জীবিত ছিল, সেই টাকাটা মাইনাস করে যেটাই হয়, সেই টাকাটা তাকে ডেথ ক্লেম দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা, আরও দুটো রয়েছে, বাট একটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে PWB রাইডার। এটা যাদের বয়স 18 বছরের নিচে তারাই নেয়, বা তাদের পক্ষেই নেওয়া সম্ভব। তবে একটা বাচ্চার পলিসিতে, একটা বাচ্চা 18 বছর না হলে তো জেনারেলি ইনকাম করে না, সেক্ষেত্রে তার পলিসিটা করে তার গার্জেন। ঠিক আছে, গার্জেনের যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায়, বাচ্চা 18 বছর হওয়ার আগেই ধরে নিন তার গার্জেনের মৃত্যু হয়ে গেল, সেক্ষেত্রে কি হয়, প্রিমিয়ামটা আর লাগে না, কারণ বাচ্চার হয়ে কে দিচ্ছিল? তার গার্জেন প্রিমিয়াম দিচ্ছিল। যদি আমি এই রাইডারটা অ্যাড করে রাখি, PWB, প্রিমিয়াম ওয়েভার বেনিফিট। ওয়েভ মানে কি হয়? মুকুব করা। ওয়েভ মানে মুকুব করে দেওয়া। তো বাচ্চাটা যতক্ষণ 18 বছরের যদি হয়ে যায়, তখন এই রাইডারটা অফ হয়ে যাবে। সাপোজ ধরুন 10 বছরের বাচ্চা একটা পলিসি নিয়েছিল, 20 বছরের পলিসি, 20 বছরের পলিসির টার্ম বা পলিসির মেয়াদ, বা 12 বছর পর গার্জেনের মৃত্যু হয়েছে, তখন বাচ্চার বয়স কত ছিল? 10 + 12, তাহলে অলরেডি 22 হয়ে গেছে। সেক্ষেত্রে আর এই রাইডারটা কাজ করবে না।
বাচ্চার 18 বছর হওয়ার আগে যদি গার্জেনের মৃত্যু হয় এবং যদি পলিসিতে এই রাইডারটা কাস্টমার নিয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে, গার্জেনের মৃত্যুর পর থেকে আর প্রিমিয়াম লাগবে না। প্রিমিয়ামটা এলআইসি তার নিজের পকেট থেকে বা ইন্স্যুরেন্স কোম্পানি তার নিজের পকেট থেকে দিয়ে পলিসিটাকে চালিয়ে নেবে, কাস্টমারকে কোনো প্রিমিয়াম লাগবে না। একটা ক্লজ মনে রাখবেন যে অবশ্যই কাস্টমারের বয়স হতে হবে 45। দুটো ক্লজ আছে, চলুন আলাদা আলাদা পেজে বলি। গার্জেনের বয়স হতে হবে 45-এর নিচে, এটা মাথায় রাখবেন। আর একটা ক্লজ আছে, গার্জেন হিসেবে বাবা হতে পারে, আর যদি মা হয় তাহলে মাকে সরকারি চাকরি করতে হবে, গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। এই দুটো গার্জেনের ক্ষেত্রেই পিডাব্লিউডি দেওয়া সম্ভব। বাবা যদি গার্জেন হয় বা বাবা যদি পলিসি ডকুমেন্টস সাবমিট করে বাচ্চার সাথে, তাহলে সেক্ষেত্রে যদি বাচ্চার বয়স বাবার বয়স 45 বছরের নিচে হয় তাহলে পিডাব্লিউডি পাওয়া যাবে। আর যদি মা প্রপোজার হয় বা মা গার্জেন হয় বা মা গার্জেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে, সেক্ষেত্রে অবশ্যই মাকে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। যদি মা বাবা বাদে অন্য কোনো গার্জেন যদি নিজেকে প্রপোজার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু পিডাব্লিউডি পাওয়া যাবে না, ঠিক আছে? তাই গার্জেন বা প্রপোজার দুজন হতে পারে, একজন হচ্ছে বাবা আর একটা হচ্ছে মা। কিন্তু মা যদি প্রপোজার হয় সেক্ষেত্রে মাকে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। অন্য কোনো সার্ভিসে, অন্য কোনো ব্যবসাতে বা অন্য কোনো জায়গায় যদি তার মা এমপ্লয়েড হয় বা হাউস ওয়াইফ হয় বা অন্য কিছু হয়, সেক্ষেত্রে পিডাব্লিউডি পাওয়া যাবে না। বাবার বয়স যদি 45 বছরের নিচে হয়, তাহলে বাবা বিজনেস করুক, সার্ভিস করুক, গভর্নমেন্ট করুক বা অন্য কোনো জায়গায় করুক, সেটা ম্যাটার করে না। বাবার বয়স যদি 45-এর নিচে হয় এবং বাবা যদি গার্জেন হয় ওই বাচ্চার পলিসিতে, সেক্ষেত্রে পিডাব্লিউডি দেওয়া যাবে। কিন্তু মায়ের ক্ষেত্রে দুটো শর্ত, মাকেও 55 ইয়ার্সের নিচে বয়স হতে হবে এবং সরকারি চাকরি হতে হবে। তো এই দুটো ক্লজ ক্ষেত্রে মাথায় রাখবে। আর একটা একটু আনইম্পর্টেন্ট, এটা দরকার নেই জানার, আমি হালকা করে বলে দিই, ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার। কিছু রোগ দেয়া থাকে প্রত্যেক পলিসি ব্রোশিওর আপনি খুললে দেখবেন কিছু রোগের নাম দেওয়া আছে, কোথাও 3টে, কোথাও 5টা, কোথাও 7টা, ঠিক আছে? যদি ওই যে নির্ধারিত কিছু রোগ রয়েছে, ক্রিটিক্যাল ইলনেস মানে হচ্ছে জটিল, ক্রিটিক্যাল মানে হচ্ছে জটিল, ইলনেস মানে হচ্ছে রোগ। তাহলে এলআইসি নির্ধারিত কিছু রোগ রয়েছে, সেই রোগের মধ্যে যদি কোনোটাতে কাস্টমার আক্রান্ত হয়, সেক্ষেত্রে যে সাম অ্যাসিওরটা নেবে সেটা ক্লেম হিসেবে কাস্টমার পেতে পারে। এটা কিন্তু ডেথ ক্লেম নয়, এটা অনেকটা মেডিক্লেমের মতো। হ্যাঁ, এটা অনেকটা মেডিক্লেমের মতো। রোগ হলে যেমন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্লেম দেয়, সেরকম, ঠিক আছে? আচ্ছা, দুটো ক্লজ বলে রাখি। রাইডারের সাম অ্যাসিওর, আপনি রাইডার নিচ্ছেন, রাইডারের সাম অ্যাসিওর কখনো মূল সাম অ্যাসিওরের থেকে বেশি হতে পারে না। মেন পলিসিটা যে সাম অ্যাসিওর ছিল তার থেকে বেশি হতে পারে না। সাপোজ আপনি একটা পলিসি নেন যেখানে 3 লাখ টাকা সাম অ্যাসিওর নিয়েছেন, আর আপনি রাইডার নিচ্ছেন 5 লাখ টাকা, সেটা হতে পারে না। এটা মাথায় রাখবেন। আচ্ছা, আর একটা হচ্ছে, একটা পলিসিতে একাধিক রাইডার নেওয়া যায়। যেমন ধরুন আপনি একটা পলিসি করলেন, সেখানে ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট নিলেন, পিডাব্লিউডি নিলেন, হ্যাঁ, এডিডিআর নিলেন, ঠিক আছে? এবার দেখা গেল সব জায়গায় প্রিমিয়াম বাড়লো, এইটা নেওয়ার জন্য 12% প্রিমিয়াম বাড়লো, এটা নেওয়ার জন্য 10% প্রিমিয়াম বাড়লো, হ্যাঁ নেওয়ার জন্য 11% প্রিমিয়াম বাড়লো, ঠিক আছে? দেখুন টোটাল প্রিমিয়াম কত বাড়লো, মোটামুটি 33%। এগুলো সব যোগ করুন, ঠিক আছে? এটাকে 30%-এর মধ্যে আনতে হবে। এতগুলো রাইডার নেওয়া যাবে না, যাতে প্রিমিয়ামের টোটাল যে প্রিমিয়াম আছে
তার 30% বেশি যেন রাইডার সাম অ্যাসিওর না হয়। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যেটা আগে আমি উদাহরণ দিলাম, যে ধরুন মেন যে পলিসি ছিল সেখানে 10,000 টাকা প্রিমিয়াম ছিল, আপনি 3-4টে রাইডার নিলেন, একটা পলিসিতে একাধিক রাইডার নেওয়া যায়। সাপোজ এখানে এটা নেওয়ার জন্য 1200 টাকা বাড়লো, এটা নেওয়ার জন্য 1100 টাকা বাড়লো, এটা নেওয়ার জন্য 850 টাকা বাড়লো, এই টোটাল কত বাড়লো দেখুন, 3150 টাকা। 10,000-এর 30% কত হয়? 3,000। তো রাইডারের জন্য যেন কোনোভাবে এর 30% মেন যে প্রিমিয়াম আপনি দিয়েছেন তার 30% যেন রাইডারের জন্য অবশিষ্ট না থাকে। মানে এর যে 30% হচ্ছে 3,000, আমরা রাইডার বেনিফিট নেওয়ার জন্য এই 3,000-এর বেশি প্রিমিয়াম যেন আপনাকে না দিতে হয়। মানে রাইডারের প্রিমিয়াম যেন কোনোভাবে মেন পলিসির প্রিমিয়ামের 30%-এর বেশি না হয়। বুঝতে পারলেন? তো আমি আরেকটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আবার বলছি, কেউ 10,000 টাকা প্রিমিয়ামের পলিসি নিয়েছে, রাইডার এবার এর 30% কত হয়? 3,000। তো রাইডার বেনিফিট অ্যাড করার পর টোটাল প্রিমিয়াম যেন 13,000-এর বেশি না হয়। 10,000 প্লাস 3,000, সেক্ষেত্রে আপনি কিন্তু অতগুলো রাইডার নিতে পারবেন না। ধরুন আপনি তিনটে রাইডার নিয়েছেন এবং প্রিমিয়াম এই 13,000 বা 13,000 অনেক বেশি হচ্ছে, সেক্ষেত্রে হয়তো একটা রাইডার আপনাকে হয় রাইডারের সাম অ্যাসিওরটা কমাতে হতে পারে, বা একটা রাইডার হয়তো পুরোপুরি বন্ধ করতে হতে পারে। ঠিক আছে? তো এই দুটো ক্লজ মাথায় রাখবেন, যে মূল যে প্রিমিয়াম আপনি দিচ্ছেন তার 30%-এর বেশি যেন রাইডার প্রিমিয়াম না হয়। ঠিক আছে? আর আগেরটাও মাথায় রাখবেন, যে মূল যে সাম অ্যাসিওর রয়েছে, আমি যে মেন যে পলিসি সাম অ্যাসিওর রয়েছে তার থেকে বেশি যেন আপনার রাইডার সাম অ্যাসিওর না হয়।